বুঝাবে
আজি ধূলি তলে জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও শত্রু হও যেখানে যে রও, ক্ষমা করো আজিকার মতো। পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত চরণগুলো দিয়েই শুরু করছি বর্ষবরণ 1400 আজকের আয়োজন। অভ্যাগত সুধী মণ্ডলী, ইবাইস ইউনিভার্সিটির আয়োজনে আজকের এই বর্ণিল নববর্ষ উদযাপন অনুষ্ঠানের শুরুতেই প্রত্যেককে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। বর্ষবরণ বাঙালির ঐতিহ্য। এই ঐতিহ্যকে সামনে রেখে ইবাইস ইউনিভার্সিটির একদল তরুণ শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত হয়েছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে। আর এই পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে রয়েছি ইংরেজি বিভাগের ছাত্র আমি রিয়াজ এবং আমি নামিলা, ইংরেজি বিভাগ। চৈত্র সংক্রান্তির পর ভোরের নতুন সূর্য আজ আমাদের জন্য নিয়ে এসেছে নতুন দিনের শুভ বার্তা। আর সেই বৈশাখ হচ্ছে ঋতুচৈত বৈচিত্র্যের একটি অংশ। এই ঋতু বৈচিত্র্যের উপর একটি সচিত্র উপস্থাপনা নিয়ে আসছেন ইংরেজি বিভাগের বন্ধু রায়হান। রায়হানের জন্য একটি জোরে করতালি হয়ে যাক। স্বাগত জানাচ্ছি রায়হানকে। ঘামে ভেজা দেহ, ক্লান্ত শরীর, কখনো বা কালবৈশাখী ঝড়কে অন্তরে ধারণ করে এবং সেখান থেকে প্রেরণা নিয়ে নতুন কিছু করার উদ্দেশ্য থেকেই আসে পহেলা বৈশাখ। আর আজ পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত ইবাইস ইউনিভার্সিটির এই বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ইবাইস ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর স্যার সহ ইবাইসের সকল শিক্ষক এবং কর্মকর্তা এবং সেই সাথে ইবাইস ইউনিভার্সিটির সকল শিক্ষার্থী বন্ধুদেরকে জানাচ্ছি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভ নববর্ষ। নববর্ষ উদযাপনের এই মহেন্দ্রক্ষণে আমি রায়হান কবির আপনাদের সকলের সামনে আছি এবং বর্তমানে আমি ইবাইস ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে তৃতীয় বর্ষে অধ্যয়ন করছি। একটু পরেই শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের সুর, লয়, তাল যেন আমাদের সকলের মনে, বাঙালি জাতির মনে চিরকাল অনুরণন জাগাতে পারে, সেই বিষয়টিকে মাথায় রেখে আমাদের এই ছোট্ট ছন্দহীন উপস্থাপনা। পহেলা বৈশাখ আমাদের বাঙালির ঐতিহ্য। আমরা বাঙালি জাতি পহেলা বৈশাখ পালন করে আসছি সেই অনেক আগে থেকে। কিন্তু পহেলা বৈশাখ কিভাবে আসলো, কিভাবে আমরা বাংলা সাল কিংবা বাংলা দিন তারিখ গণনা করি সেটা কিন্তু অনেকেই জানেন না। পহেলা বৈশাখের সর্বপ্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে বাংলা পঞ্জিকা। বাংলা পঞ্জিকা সর্বপ্রথম প্রণয়ন করে গৌড়রাজ শশাঙ্ক। গৌড়রাজ শশাঙ্কের সময় প্রণীত সেই বাংলা ক্যালেন্ডার পরবর্তীতে সম্রাট আকবরের সময় আরেকটু নতুন করে সংস্করণ করা হয় এবং পরবর্তীতে গৌড়রাজ শশাঙ্কের সেই পঞ্জিকা এবং সম্রাট আকবরের নিজের একটা পঞ্জিকা ছিল যেটা হিন্দু বৈদিক পঞ্জিকা থেকে সংকলন করা হয়। সেই দুইটার মিশ্রণে একটা পঞ্জিকা তৈরি করা হয় যেটাকে বাংলা পঞ্জিকা হিসাবে আখ্যায়িত করা হয় পরবর্তীতে। তৎকালীন সময় একটা রীতি ছিল যে বছরের শেষ সময়ে এসে খাজনা পরিশোধ করতে হবে এবং সেই বিষয়টিকে মাথায় রেখে বছরের শেষ সময় সবাই খাজনা পরিশোধ করতো এবং খাজনা পরিশোধের পরে সবাই নিজেদের ভেতরে মিষ্টিমুখ করার একটা প্রবণতা ছিল এবং এই মিষ্টিমুখ করার থেকে পরবর্তীতে এটা একটা অনুষ্ঠানের রূপ দেওয়ার চিন্তাভাবনা করা হয় এবং সম্রাট আকবরের সভাসদদের অনুরোধে তিনি পরবর্তীতে এটিকে একটি অনুষ্ঠানের রূপদান করেন এবং তারপর থেকেই আমরা পালন করছি বাঙালির প্রাণের উৎসব এই পহেলা বৈশাখ। আজ পহেলা বৈশাখ শুধু আমাদের একার উৎসব নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে এই পহেলা বৈশাখ উদযাপন করা হয়। ঋতু বৈচিত্র্যের কারণে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি অনেক সামনে। আর আমাদের এই ঋতু বৈচিত্র্যের কারণে আমরা কিন্তু নতুন নতুন অনেক কিছুরই মুখোমুখি হচ্ছি এবং জানছি অনেক নতুন কিছু আমাদের প্রাকৃতিক বিভিন্ন বিষয় থেকে।
আর প্রকৃতি আমাদের অনেক কিছু দিয়েছে, আমাদের অনেক কিছু দেওয়ার আছে প্রকৃতির কাছে, এবং আমরা সবসময় চেষ্টা করি যে প্রকৃতি থেকে কিছু পাওয়ার। আর তাই বৈশ্বিক উষ্ণায়ন, ঋতু বিপর্যয় ও আমাদের বাংলাদেশ নিয়ে কিছু কথা আমি এখন বলতে যাচ্ছি। বাংলাদেশ ঋতু বৈচিত্র্যের দেশ, ষড়ঋতুর রানী বলা হয় আমাদের এই বাংলাদেশকে। আমাদের এই বাংলাদেশের 6টি ঋতু আছে ঠিকই, এবং এই ঋতুর বৈচিত্র্যের কারণে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের রূপ ধারণ করে আমাদের এই বাংলাদেশ। কখনো শীত, কখনো গ্রীষ্ম, কখনো বর্ষা, কখনো শীত, কখনো হেমন্ত, বিভিন্ন ঋতুতে বিভিন্ন রূপে দেখা যায় আমাদের বাংলা রানীকে। কিন্তু বর্তমানে আমাদের নিজেদের কর্মকাণ্ডের কারণে আমাদের পৃথিবী আজ হুমকির মুখে। আমাদের ঋতু বৈচিত্র্য অনেক দেখা যায়, প্রলম্বিত গ্রীষ্মকাল, সংক্ষিপ্ত শীতকাল এবং অতি সংক্ষিপ্ত বর্ষাকাল, আর সেই সাথে হেমন্ত এবং শীত, হেমন্ত এবং যে বসন্ত সেটা তো দেখাই যায় না বললেই চলে। আর এই সব কিছুর মূল কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। এখন প্রশ্ন, এই বৈশ্বিক উষ্ণায়নটা কেন হয়? বৈশ্বিক উষ্ণায়নের মূল কারণ বা যে জন্য বৈশ্বিক উষ্ণায়নটা হয় তার জন্য দায়ী আমরাই। আমাদের নিজেদের কর্মকাণ্ডের কারণে আজকে এই বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে। আমাদের নিত্যদিনের কর্মকাণ্ড, আমাদের কাজকর্মের কারণে এই বৈশ্বিক উষ্ণায়ন হয়। পৃথিবীতে প্রতিনিয়ত মানুষ বাড়ছে, আর মানুষ বাড়ার ফলে কিন্তু কার্বন ডাই অক্সাইড নির্গমনের হারও অনেক বেড়ে গিয়েছে, এবং এই অতিরিক্ত মানুষের যানবাহনের জন্য অনেক যানবাহন ব্যবহার করা হয়, এবং এর কালো ধোঁয়ার কারণেও অনেক সময় কিন্তু বৈশ্বিক উষ্ণায়নটা হয়ে থাকে। তাছাড়া দেখা যায় যে অনেক সময় এই বৈশ্বিক উষ্ণায়নের কারণে কিন্তু আমাদের ঋতু বিপর্যয় হচ্ছে, এবং এর মূল প্রভাবে পড়ছে কিন্তু আমাদের এই বাংলাদেশ। আমাদের বাংলাদেশও কিন্তু ঋতু বিপর্যয় কিংবা বৈশ্বিক উষ্ণায়নের বাইরে নয়। এই বাংলাদেশ ঋতু বিপর্যয়ের কারণে এবং বৈশ্বিক উষ্ণায়নের কারণে কি কি সমস্যার অন্তর্ভুক্ত হচ্ছে সেগুলো হলো, 2000 এবং 2004 সালে যে প্রলয়ঙ্করী বন্যা দেখা যায়, সেই বন্যায় বাংলাদেশের অনেক গ্রাম কিন্তু তলিয়ে গিয়েছিল। এটা কিন্তু এই বৈশ্বিক উষ্ণায়নেরই ফল। পরবর্তীতে দেখা যায় 2006 সালে সেই ঘূর্ণিঝড় শ্রীডোর, যেটা সাতক্ষীরা অঞ্চলে অনেক বড় একটা আঘাত এনেছিল, সেটাও কিন্তু এই বৈশ্বিক উষ্ণায়নেরই একটা ফল। এবং সম্প্রতিকালে কুষ্টিয়ার কুমারখালীতে একটা কালবৈশাখী ঝড়ে যে শতাধিক পাখি মারা যায় এবং অস্বাভাবিক আকৃতির শিলা পড়তে দেখা যায়, এবং এগুলো কিন্তু আমাদের বাংলাদেশে বৈশ্বিক উষ্ণায়নের একটা বিশেষ ফসল হিসেবে আমরা মনে করতে পারি। কারণ বৈশ্বিক উষ্ণায়নের কারণে কিন্তু এইসব হচ্ছে। আমাদের বাংলাদেশে এখন কিন্তু নদী ভাঙন অনেক বড় একটা বিষয়। বাংলাদেশে প্রতি বছরই কিন্তু নদী ভাঙন দেখা যায়, আর এই নদী ভাঙনের ফলে গ্রামের পর গ্রাম বিলীন হয়ে যাচ্ছে নদী গর্ভে। আর তারপরে আরেকটা বিষয় হচ্ছে নদী শুকিয়ে যাওয়া। ছোটবেলায় একটা কবিতা পড়তাম, আমাদের ছোট নদী চলে এঁকে বেঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আজ বৈশাখ মাস না, বছরের বিভিন্ন মাসেই দেখা যায় যে আমাদের নদীগুলো এরকম শুকিয়ে থাকে, এবং এখানে এখন আমরা ফুটবল অথবা ক্রিকেট খেলার মাঠ হিসেবে ব্যবহার করি। এমন একটা সময় ছিল যখন আমাদের পূর্বপুরুষরা এই নদীগুলোকে মাছ ধরার একটা বিশেষ ক্ষেত্র হিসেবে ব্যবহার করতো, কিন্তু এখন আমাদের কাছে এটা খেলার মাঠ হিসেবেই বিবেচিত। আর বাংলাদেশের তাপমাত্রা কিন্তু দিনকে দিন বেড়ে যাচ্ছে। নাসা থেকে প্রাপ্ত রিপোর্টে দেখা গিয়েছে যে বাংলাদেশের তাপমাত্রা প্রতি বছরই বাড়ছে, এবং প্রতি বছরের রেকর্ড পরিমাণ তাপমাত্রা দেখা দিচ্ছে বাংলাদেশে। এবং এই সব কিছুর কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। বৈশ্বিক উষ্ণায়নের কারণে এইগুলোই হচ্ছে। তবে বৈশ্বিক উষ্ণায়নের কারণে সবথেকে মূল যে বিষয়গুলো আমাদের বাংলাদেশে লক্ষ্য করা যায় সেগুলো হচ্ছে অসহনীয় তাপমাত্রা, স্বল্প বৃষ্টিপাত, বন্যা, ঘূর্ণিঝড়, খরা ও ষড়ঋতুর স্বভাবগত পার্থক্য। অসহনীয় তাপমাত্রা বলতে যেটা বোঝানো হয়েছে, প্রতি বছর বাংলাদেশে কিন্তু তাপমাত্রা বেড়েই চলেছে, এবং এই তাপমাত্রা বাড়ার ফলে বাংলাদেশে কিন্তু প্রতি বছর বিভিন্ন এলাকায় রেকর্ড পরিমাণ তাপমাত্রা দেখা যাচ্ছে। স্বল্প বৃষ্টিপাত, বাংলাদেশে বৃষ্টিপাত খুবই অল্প। বর্তমান বাংলাদেশে বিভিন্ন এলাকায় দেখা যায় যে বৃষ্টিপাত হয় না, এবং যে কারণে সেসব এলাকায় খরার সৃষ্টি হয়, এবং অতি বৃষ্টিপাতের কারণে কিন্তু অনেক সময় বন্যারও দেখা মিলে। আর ষড়ঋতুর স্বভাবগত পার্থক্য যেটা বলছিলাম, যে বর্তমানে আমাদের বাংলাদেশে ষড়ঋতুর বিভিন্ন ঋতুতে যে রূপ আমরা আগে দেখতাম সেটা কিন্তু এখন আমরা দেখতে পারি না, শুধুমাত্র এই বৈশ্বিক উষ্ণায়নের কারণে। এই বৈশ্বিক উষ্ণায়নের কারণেই এখন আমরা বিভিন্ন ঋতুতে যে আগের যে রূপ বৈচিত্র্য আমরা দেখতাম সেটা আজকে আমাদের সামনে আর উপস্থিত হয় না। বর্তমানে আমাদের বাংলাদেশের ঋতু বিপর্যয় এবং এর মূল কারণগুলো হলো আমরা আমাদের নিজেদের কর্মকাণ্ডের ফলে কিন্তু এই ঋতু বিপর্যয়গুলো করছি। আর এর মূল যে কারণগুলো সেটা হচ্ছে অধিক যানবাহন। আমাদের বাংলাদেশে কিন্তু দিনকে দিন যানবাহনের পরিমাণ বাড়ছে, এবং এই পরিমাণ বাড়ার ফলে কিন্তু আমরা আজ
অনেক বেশি মানে যানবাহনের যে কালো ধোঁয়া সেটা হচ্ছে নির্গমন করছে এই বায়ুমণ্ডলে, যেটা আমাদের পরিবেশের জন্য একটা বিশেষ হুমকি স্বরূপ। এবং পরবর্তীতে দেখা যায় জনসংখ্যা, বাংলাদেশে জনসংখ্যা কিন্তু অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। আর এই জনসংখ্যা বৃদ্ধির কারণে কিন্তু আজকে আমাদের বায়ুমণ্ডলে অনেক বেশি কার্বন ডাই অক্সাইড নির্গমন হচ্ছে, এবং যেটা আমাদের এই ঋতু বৈচিত্র্যের জন্য অনেক বড় দায়ী। বৈশ্বিক উষ্ণায়ন আমাদের এই ঋতু বৈচিত্র্যের কারণে অনেক দায়ী, কারণ গ্রিন হাউস যে প্রতিক্রিয়া, এবং এই প্রতিক্রিয়ার কারণে কিন্তু আমাদের বায়ুমণ্ডলের স্বাভাবিক যে ভারসাম্য সেটাও কিন্তু নষ্ট হচ্ছে। প্রাকৃতিক দূষণ, আমাদের পরিবেশ কিন্তু প্রতিনিয়তই দূষণ হচ্ছে আমাদের নিজেদের কর্মকাণ্ডের কারণে। আমরা নদীতে অতিরিক্ত পরিমাণ কীটনাশক কিংবা ব্যবহার করার ফলে আমাদের বৃষ্টির পানিতে সেগুলো ধুয়ে যখন নদীতে গিয়ে পড়ে তখন কিন্তু নদীর যে স্বাভাবিক যে ভারসাম্য সেটা নষ্ট হয়, এবং মৎস্যগুলোর জন্য এটা অনেক বড় একটা হুমকি স্বরূপ। এবং স্বল্প বনায়নের যে বিষয়টা আছে সেটা আরও অনেক বড় দায়ী আমাদের এই বাংলাদেশের জন্য, কারণ আমাদের বাংলাদেশে এখন বনভূমির পরিমাণ অনেক অল্প, এবং যেটা অক্সিজেন উৎপাদন করতে আমাদের এই এত বিশাল জনসংখ্যার জন্য অক্সিজেনের একটা স্বল্প সংগ্রহশালা বলা চলে, এবং যেটা আমাদের ঋতু বিপর্যয়ের অন্যতম একটা প্রধান কারণ। আর আমাদের অসচেতনতা সব থেকে বেশি দায়ী, কারণ আমরা যদি সচেতন হই, আমরা যদি নিজেদেরকে এগিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের এই ঋতু বিপর্যয় থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। কারণ আমাদের অসচেতন কর্মকাণ্ডের কারণে কিন্তু এই বিষয়গুলো ঘটে যাচ্ছে। এখন আসুন আমাদের কি করণীয়। হ্যাঁ, আমাদের কিন্তু অনেক কিছুই করার আছে। আমরা চাইলে কিন্তু এই ঋতু বিপর্যয় ঠেকাতে পারি, এবং সেজন্য আমাদেরকে যেটি করতে হবে, পরিকল্পিত বনায়ন করতে হবে। আমরা যদি আমাদের বনভূমির পরিমাণটা ঠিক রাখি, তাহলে খরা, অনাবৃষ্টি, বন্যা কিংবা নদী ভাঙন এগুলো থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। জনসংখ্যা নিয়ন্ত্রণের ফলে কিন্তু আমাদের কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বাতাসে কিন্তু আমরা কম ছাড়বো, তখন কিন্তু আমাদের বাতাসে অক্সিজেনের পরিমাণটা যদি বেশি থাকে, সেটাও কিন্তু আমাদের এই যে প্রাকৃতিক যে ঋতু বিপর্যয় সেটাকে কিন্তু একটু রক্ষা করবে। আর যানবাহনের কালো ধোঁয়া যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, কারণ বর্তমানে বিভিন্ন উন্নত দেশে দেখা যায় যে যানবাহন থেকে এখন তারা কালো ধোঁয়া যে বের হওয়ার বিষয়টা সেটা কিন্তু তারা পরিবর্তন করতে পারে। তো আমরা যদি সেই প্রযুক্তিগুলো ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমরা পরিবেশকে রক্ষা করব। এবং পারিপার্শ্বিক ভারসাম্য রক্ষা, আমরা আমাদের পরিবেশের পারিপার্শ্বিক ভারসাম্য যদি রক্ষা করতে পারি, তাহলে কিন্তু অনেক ভালো হয় আমাদের এই পরিবেশকে রক্ষা করার জন্য একটা পদক্ষেপ হিসেবে। কারণ আমরা আমাদের নিজেদের কর্মকাণ্ড দিয়ে কিন্তু আমাদের এই পরিবেশটাকে রক্ষা করতে পারি বিভিন্ন ধ্বংস কিংবা ক্ষয় থেকে। আর আমাদের সচেতনতা তো সব থেকে বেশি জরুরি, কারণ আমরা যদি সচেতন হই, আমরা যদি সবাই হাতে হাত রেখে আমাদের এই প্রকৃতিটাকে নিজেদের করে রাখতে চাই এবং নিজেদের মতো করে সাজাতে চাই, তাহলে কিন্তু আমাদের এই বাসযোগ্য পৃথিবীটাকে আমরা আরও অনেক রঙিন করে সাজাতে পারবো। আর সর্বশেষ যেটা বলতে চাই সেটা, আমরা আমাদের এই প্রকৃতিটাকে নিজেদের মতো করে যদি রাঙাতে চাই, নিজেদের মতো করে সাজাতে চাই, তাহলে সব থেকে আগে যেটা জরুরি সেটা হচ্ছে আমাদের নিজেদের সচেতনতা। আমরা যদি সচেতন থাকি, আমরা যদি নিজেদেরকে বিভিন্ন দূষণ থেকে বিরত রাখতে পারি, তাহলেই কিন্তু আমরা পারবো আমাদের এই প্রাকৃতিক বিপর্যয় কিংবা ঋতু বিপর্যয় থেকে নিজেদেরকে রক্ষা করতে। সেই শুভকামনা ব্যক্ত করে এবং নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। অনুরোধ জানাচ্ছি, আমরা এরপর থেকে আমাদের গান, নাটক, কবিতা আবৃত্তি, অনেক আকর্ষণীয় জিনিস রয়েছে আপনাদের জন্য, অনেক আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। সেজন্য আমাদেরকে একটু সময় দিতে হবে। আমরা একটু সাউন্ড সিস্টেমটা, মিউজিশিয়ানদেরকে একটু সময় দিব। তাদের অনুরোধ ক্রমে আমরা মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। এসো হে বৈশাখ এসো, এসো। এবারে একটি সমবেত সঙ্গীত অংশগ্রহণে এবার ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের এসো হে বৈশাখ এসো, এসো, এসো হে বৈশাখ এসো, এসো। তাপসনী শাসবায়ে সুরে নাও রায়ে, তাপসনী শাসবায়ে সুরে নাও আচর আবর্জনা
ভুলে যাওয়া গীতি অশ্রু বাষ্প সুদূরে মিলা অশ্রু বাষ্প সুদূরে মিলা বৈশাখ সুরে Let's go.